একটা জিনিস কি জানো, কোনো কিছুই কঠিন না। তোমাদের সাথে আমার দেখা হয়েছে অনেক পরে, সমস্যা হচ্ছে এটা। আগে দেখা হলে এত প্রবলেম হতো না। যাই হোক, আমরা হ্যাঁ, আপনি আগে আজকে দেখা করেননি, এটা আপনার দোষ, আমাদের কোনো দোষ নেই। আমার ব্যর্থতা নাকি? আচ্ছা। আর আমি এতটুকু বলি, তোমরা যারা আছো এখানে অন্তত প্রত্যেককে বলি, সেটা হচ্ছে তোমরা থাকো। আমি হচ্ছে তোমাদের সাথে আছে ইনশাল্লাহ। আমার একটু ঝামেলা, তো ঝামেলাটা মিটমাট হলেই আমরা মোটামুটি পুরোদমে সবকিছু শুরু করব। তো আমরা একটা বিষয় আলোচনা করব অবচয়ের শুরুতে। দেখো, অবচয়ের শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের স্থায়ী সম্পদ গুলাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি। কয় ভাগে ভাই? তিন ভাগে। একটু খেয়াল করিও। আমরা জানি সম্পদকে যদি তুমি দুই ভাগে ভাগ করা, এটা হচ্ছে বাস্তব সম্পদ আর একটা হচ্ছে অবাস্তব সম্পদ, যেগুলোকে আমরা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয় বলি। এটা তো আমরা জানি। তো এই বাস্তব সম্পদ গুলো আবার তিন রকম। একটা হচ্ছে চলতি সম্পদ, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিনিয়োগ, আর একটা স্থায়ী সম্পদ। যারা আর্থিক বিবরণী করেছো তারা তো এটা এমনিতেই জানো। তো স্থায়ী সম্পদ গুলাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করবো। কয় ভাগে? আমরা আজকে কাজ করবো স্থায়ী সম্পদের ব্যয় বন্টন নিয়ে, ব্যয়টাকে আমরা কিভাবে বন্টন করতে পারি সেটা নিয়ে। তো একটু খেয়াল করো, আমরা স্থায়ী সম্পদের ব্যয় বন্টন বলতে আমরা স্থায়ী সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে স্পর্শনীয়, যেটাকে আমরা ধরতে পারি বা ছুঁতে পারি। আরেকটা হচ্ছে অস্পর্শনীয়, যেটাকে আমি ধরতে পারি না বা ছুঁতে পারি না বা স্পর্শ করতে পারি না। আরেকটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল অ্যাসেটস, যেগুলা হচ্ছে আসলে প্রকৃতি থেকে প্রদত্ত। মানে যেই সম্পদগুলো আসলে আমরা কি পাই, প্রকৃতি থেকে পাই। এই সম্পদগুলো আসলে আমরা কেউ বানাই না, কেউ দেই না। কথা বলছো কিনা? জি ভাইয়া, বুঝছি। তো এই প্রকৃতি তিনটা সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ কয় প্রকার বলো? তিন প্রকার। একটা হচ্ছে স্পর্শনীয়, আর একটা অস্পর্শনীয়, আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে তোমাদের। হ্যাঁ। কথা বলছো না? তাহলে স্পর্শনীয় স্থায়ী সম্পদ গুলা কি, যেগুলোকে আমরা ধরতে পারি বা ছুঁতে পারি? যেমন আসবাবপত্র, কলকজা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ভূমি উন্নয়ন, ভূমি বা জমি, বৈদ্যুতিক সরঞ্জাম। এগুলো হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। এগুলো তো আমরা সবাই চিনি, আর্থিক বিবরণীতে দেখেছি। হ্যাঁ। এরপরে অস্পর্শনীয় হচ্ছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। চারটা জিনিস। বুঝতে পারছো? ফ্র্যাঞ্চাইজ। হ্যাঁ। এ- ফ্র্যাঞ্চাইজ। এরপরে আছে, আরো আছে। ফ্রাঞ্চাইজ আছে, ফ্রাঞ্চাইজ আছে। তারপরে হচ্ছে আমাদের কি আছে, ট্রেড নেম আছে, ব্র্যান্ড নেম আছে, এগুলো আছে ফ্রাঞ্চাইজ। এগুলো অস্থায়ী অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই কপিরাইটকে তিনটাকে বাংলায় আবার বলে। বলে গ্রন্থসত্ত্ব বলে। কপিরাইটকে বলে গ্রন্থসত্ত্ব বলে। ওকে, হ্যাঁ, কি বলছো আবার? মানে আপনি যে বলছেন, মানে ফ্র্যাঞ্চাইজের পরে দুইটা নাম বলছেন, এই এ- তিনটাকে কি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ বলে? না না, ওটা হচ্ছে ট্রেড নেম। ট্রেড নেম বা ব্যবসায়িক নাম। ব্যবসায়িক, ট্রেডমার্ক মানে ব্যবসায়িক চিহ্ন, আর ট্রেড নেম মানে হচ্ছে ব্যবসায়িক নাম। আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে কি, ব্যবসা আহ, প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, আরেকটা হচ্ছে হচ্ছে একটু আগে বলছিলাম কি জানি, ব্র্যান্ড নেম। ব্র্যান্ডের নাম, ওই যে ইয়োলো। দেখো না, বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। এই আর কি, রেমন্ড, ইয়োলো, কত ধরনের ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম। বাটা। এখন আসো, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। ব্যাখ্যায় গেলাম না কোনটা কি জন্য অস্পর্শনীয়। প্রাকৃতিক সম্পদ গুলা তো আমরা জানি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, বনাঞ্চল, কয়লা, প্রাকৃতিক যে কোনো সম্পদ। এই তিনটা সম্পদ, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদ যখন আমরা ব্যবহার করব, এগুলো ব্যবহার করার কারণে এগুলার কি হয়, ডেপ্রিসিয়েশন হয়। মানে এগুলার অ্যাপ্রিসিয়েশন না, ডেপ্রিসিয়েশন, এটাকে আমরা বলবো মূল্য হ্রাস। এগুলার যে মূল্য হ্রাস পায়, সেগুলাকে আমরা বলি অবচয়, অবলোপন বা নিঃশেষ খরচ অথবা শূন্যীকরণ। তাহলে অবচয় বলা হয় কোনগুলোর ক্ষেত্রে? যেগুলো স্পর্শনীয়, সেগুলোর ব্যবহারের কারণে মূল্য কমে গেলে সেগুলোকে আমরা বলি অবচয়। যেগুলো অস্পর্শনীয়, সেগুলোর ব্যবহারের কারণে মূল্য কমে গেলে সেগুলোকে আমরা বলি অবলোপন। আর যে সম্পদগুলো আমাদের কি, যে সম্পদগুলো আমাদের প্রাকৃতিক, যে প্রকৃতি থেকে পেয়েছে, সেগুলোর মনে করো ব্যবহার কারণে মূল্য কমে গেলে সেগুলোকে বলি আমরা ভূমিকে আমরা নিঃশেষ স্পর্শ করতে খরচ। পারি, তাহলে ভূমির অবচয় নিঃশেষ কেন খরচ। হয়? ওকে, ওয়েট। হ্যাঁ, জয়েন করছো? আচ্ছা, আমরা ক্লাস হ্যালো। শুরু করছি এখনই, সমস্যা নাই, ক্লাসটা করো। হ্যালো। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ?
জি ভাই, এটা কোন অধ্যায়? অষ্টম অধ্যায়? অবচয় অবচয় এই শুরু করছি মাত্র, সমস্যা নেই, ক্লাস করো। ফার্স্ট পেপার অষ্টম অধ্যায় না এটা? হ্যাঁ হ্যাঁ, অষ্টম অধ্যায়। ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি খরচ? নিঃশেষ খরচ বা সন্নিকরণ, প্রাকৃতিক সম্পদগুলা। ক্লাস করবে না ওই যে আরাফাত? না না, ওরে পরে আলাদা পড়াবো, সমস্যা নেই, তুমি এখানে করো। ওকে ওকে। তাহলে এই তিনটা সম্পদের ব্যবহারের কারণে এটার মূল্য কমে যাবে, এগুলাকে আমরা অবশ্যই বলি। তাহলে স্থায়ী সম্পদগুলা তো আমরা বুঝতে পেরেছি, স্থায়ী সম্পদগুলা যেগুলা কি আসলে আমাদের ব্যবসা বাণিজ্যে কিসের জন্য? ব্যবহারের জন্য, দীর্ঘদিন ব্যবহারের জন্য যে সম্পদগুলো আমরা কি করি, ক্রয় করে থাকি, সেই সম্পদগুলা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এগুলা সম্পদগুলা কি কি আমরা জেনে গেছি, স্থায়ী সম্পদ নিয়ে আর তেমন কোনো কথা বলবো না। আর একটা বিষয় মাথায় রাখবা, স্থায়ী সম্পদের মধ্যে একটা সম্পদ আছে স্পর্শনীয়, সেটা হচ্ছে ভূমি। এই ভূমি ছাড়া বাকি যত সম্পদ আছে সবগুলার কিন্তু মূল্য হ্রাস পায়, সেজন্য সেগুলাকে আমরা অবচয় বলি বা অবলোপন বলি বা নিঃশেষ খরচ বলি। কারণ এগুলার ক্ষয় হয়, এগুলার ক্ষয় হয় বা মূল্য কমে, কিন্তু ভূমি একমাত্র জিনিস বা জমি একমাত্র জিনিস যেটার মূল্য কমে না। যেমনটা কি, যেমন তোমার ধরো মনে করো ঢাকা আমাদের একটা জায়গা, সেই জায়গার দাম যখন আজ থেকে 50 বছর আগে সেই জায়গার দাম 10,000 টাকা ছিল, সেটার দাম দেখবে এখন 1,00,000 টাকা, তাই না? তার মানে ভূমিটার কিন্তু মূল্য অ্যাপ্রিসিয়েশন হয়, মূল্য উন্নয়ন ঘটে, মূল্য বৃদ্ধি পায়, মূল্য কমে না। দ্যাটস ওয়াই ভূমির উপর কখনোই অবচয় করা যাবে না। তাহলে আমাদের এমসিকিউ প্রশ্ন এটা কমন আসে, নিচের কোন সম্পদের উপর অবচয় ধরা যায় না? সেটা হচ্ছে ভূমি, এছাড়া বাকি সকল স্থায়ী সম্পদের উপর অবচয় ধরতে হয়। তাহলে ভূমি জিনিসটা কি আমরা তো বুঝছি। এখন ভূমি জিনিসটা যদি আমরা কখনো চিন্তা করি যে ভূমির আমি ক্রয় মূল্য কিভাবে বের করব, তো ভূমির ক্রয় মূল্য বের করতে গেলে আমরা জানি যে কোনো একটা স্থায়ী সম্পদ, সেটার মোট মূল্য অথবা ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হয়? ওই সম্পদের প্রকৃত ক্রয় মূল্যের সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে, সকল খরচ কি করতে হয় বলো? যোগ করতে হয়। এই সম্পদের ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচ, সকল খরচ যোগ করলেই সেটার মোট ক্রয় মূল্য আসে। তাহলে একটা ভূমি যখন আমি কি করব, কিনবো, কেনার পরে এটার কি নিবন্ধন বা রেজিস্ট্রেশন খরচ লাগে কিনা বলো? আবার যে দালালে আমাকে ভূমিটা কিনে দিয়েছে তাকে কমিশন দেওয়া লাগে না মাঝে মাঝে? এরপরে আইনগত কাগজপত্রের খরচ আছে। ভূমি যদি মনে করো নিষ্কাশন করার প্রয়োজন, নিষ্কাশন খরচ আছে। ভূমির যদি ট্যাক্স বা খাজনা বাকি থাকে সেটাও দিতে হয়। তাহলে সকল খরচগুলো যোগ করলে আমরা এটার মোট মূল্য পাবো। বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে ভূমির মোট মূল্য নির্ধারণ নিয়ে? কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো আমাকে। তাহলে আমি একটা কথা বলি, জিএসটি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে গত বছরের আগের বছর, নিচে মানে এরকম দিয়েছে, একটা ভূমির ক্রয় মূল্য এত, রেজিস্ট্রেশন খরচ এত, নিষ্কাশন খরচ এত, বকেয়া কর এত, ভূমির মোট মূল্য কত টাকা দেখাতে হবে? সবগুলি যোগ করতে হবে। সবগুলো যোগ করতে হবে। এখন এই যে এটা দেখাই দিলাম, এটা জিএসটির একটা প্রশ্ন ভাই। এই বেসিক গুলা তোমাকে অ্যাডমিশন টেস্টে কতটা হেল্প করবে কল্পনা করতে পারবে না, জাস্ট লেগে থাকো। ভূমি উন্নয়ন, ভূমি উন্নয়ন বলতে কি, আমার একটা জায়গা আছে, এখন এটা যদি ফেলে রাখি ভাই, এটা তো আসলে চলতি মূলধনও কি যোগ করা লাগতো? হ্যাঁ হ্যাঁ বলো। আর যদি ভূমির সাথে চলতি মূলধন অ্যাড করা থাকতো, চলতি মূলধন। হুম হুম, যোগ করবো। এরপরে দেখো ভূমি উন্নয়ন যেটা, মনে করো একটা ভূমি উন্নয়ন মানে আমি একটা জায়গা কিনে ফেলে রাখছি, এখন এটা ফেলে রাখলে তো এটার থেকে আমি কিছু পাবো না, সেই জন্য এটাকে কি করতে হবে? ভাইয়া, এগুলা তো বেসিক, এগুলা তো পারা যাবে। ভূমি উন্নয়ন, ভূমি আচ্ছা কি? ঠিক আছে, তাহলে আমি বেসিকটা ওইভাবে পড়ালাম না। তাহলে এগুলো হচ্ছে এই যে আমি জাস্ট সংক্ষেপে বলে দিই, তাঁবু নির্মাণ, পাঁচিল খরচ, মেঝে পাকাকরণ, বৈদ্যুতিক সংস্থাপন, এগুলো সব ভূমি উন্নয়ন। যন্ত্রপাতি ও সরঞ্জাম তো আমরা বুঝি, যন্ত্রপাতি আর সরঞ্জাম এক আমরা জানি। কথায় এবার একটা জায়গা সাজসজ্জা করতে যে খরচ হবে, এটাই হচ্ছে ভূমি উন্নয়ন। হ্যাঁ, এটাকে টোটাল মনে করো ব্যবহার উপযোগী করার জন্য যা যা করবো আমরা, বা এটার মূল্য বৃদ্ধি করার জন্য। এখন স্থায়ী সম্পদের মোট মূল্য নির্ধারণ, যেটা একটু আগে বলেছিলাম, এটার ক্রয় মূল্যের সাথে এটার আনুষঙ্গিক যত ব্যয় আছে, কি কি ব্যয়, যেমন পরিবহন খরচ হতে পারে, আমদানি শুল্ক হতে পারে, সংস্থাপন ব্যয় হতে পারে, মজুরি হতে পারে, ভ্যাট হতে পারে, কমিশন হতে পারে, রেজিস্ট্রেশন খরচ হতে পারে, আইন খরচ হতে পারে, রেকর্ডিং ফি হতে পারে, বকেয়া খাজনাও কর হতে পারে, পূর্ব সত্ত্ব মানে অন্য কারো মালিকানায় থাকলে, হ্যাঁ, বা অন্য কারো কাছে যদি সেটা থাকে, বন্ধক থাকে, সকল খরচ যোগ করলে এটার মোট মূল্য নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে বেসিক কথাবার্তা, এগুলো আমরা পারবো, আশা করি আমাদের প্রবলেম হবে না। এখন স্থায়ী সম্পদের 3 প্রকার আমরা বলে ফেলেছি, এটার উপর হবে অবচয়, যেগুলা
আর এগুলার উপর হবে কি অবলোপন, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো না, আর যেগুলো হচ্ছে প্রাকৃতিক এগুলার উপর হবে কি নিঃশেষ খরচ অথবা স্থূলনীকরণ। ওকে, এই তিনটা বিষয় আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, এগুলা নিয়ে আমাদের আর তেমন কোনো কথা বলা লাগবে না। এখন আমরা আসলে আলোচনা করব অবচয় নিয়ে। অবচয় জিনিসটা কি একটু আগে বললাম, যেগুলা দৃশ্যমান স্থায়ী সম্পদ। হ্যাঁ, এই দৃশ্যমান স্থায়ী সম্পদের যে ব্যবহারের কারণে সেটার যে মূল্য কমে যায় সেটাকে আমরা বলি হচ্ছে অবচয়। এই অবচয়টা মূলত একটা অদৃশ্যমান লেনদেন বা অনগদ লেনদেন বা অন্তর লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন। কারণ এই অবচয়টা যে হয়েছে এতে করে আমার নগদ কোনো অর্থের ব্যয় হচ্ছে না। আর অবচয়ের বিপরীতে আমরা আধুনিক অ্যাকাউন্টিং এ একটা হিসাব খুলি যেটাকে আমরা বলি পঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয় বা জমাকৃত অবচয় বা অবচয় সঞ্চিতি বা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে এই পঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয় বা অবচয় সঞ্চিতিটা বিপরীত সম্পদ। কারণ আধুনিক অ্যাকাউন্টিং এর সম্পদ থেকে আমরা সরাসরি অবচয়টাকে বাদ না দিয়ে অবচয়ের বিপরীতে যে কি একটা হিসাব খুলি, সেই হিসাবের নাম হচ্ছে পঞ্জীভূত অবচয়। এই পঞ্জীভূত এটা কি অবচয়টাকেই বিপরীত আমরা ব্যয় বাদ দিই। বলা হ্যাঁ বলো। পঞ্জীবিত অবচয়কে কি বিপরীত ব্যয় বলা যায়? বিপরীত সম্পদ কেন বিপরীত ব্যয় হবে? এটা বিপরীত সম্পদ, কারণ অবচয়ের বিপরীতে এটা খোলো, এই হিসাবটা খোলা হয় কেন? অবচয়ের বিপরীতে কেন খুলি? সরি, অবচয়ের বিপরীতে না, এটা মূলত সম্পদের বিপরীতে খোলা হয়, অবচয়ের বিপরীতে। তো এটা কেন খোলা হয়? কারণ আধুনিক অ্যাকাউন্টিং এ আমরা কি করি, সম্পদ থেকে অবচয়টা বাদ দিই না। বাদ না দিয়ে প্রতি বছর যে অবচয়টা হবে সে অবচয়ের পরিমাণে যে টাকাটা হচ্ছে সেই টাকাটার জন্য আমরা একটা তহবিল খুলি, ওই অবচয়টা সেই তহবিলে জমা রাখি। এই দিন শেষে কি হয়, ওই তহবিলটাই আমরা সম্পদ থেকে বাদ দিয়ে দিই। তার মানে এই পুঞ্জীভূত অবচয়টা মূলত কার থেকে বাদ দেওয়া হয়? আমাদের সম্পদ থেকে বাদ দেওয়া হয়। সেজন্য এটাকে আমরা বিপরীত সম্পদ হিসাব বলবো। আমরা বিপরীত হিসাবগুলো নিয়ে এটা সময় এটা নিয়ে আলোচনা করেছি, যারা আমরা ক্লাস করেছো বেসিক তারা জানো। তাহলে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিত হচ্ছে একটা বিপরীত সম্পদ হিসাব বা প্রতি সম্পদ হিসাব। এমসিকিউ এখান থেকে একটা প্রশ্ন আসবে। অবচয় একটা অনগদ বা অদৃশ্যমান বা অভ্যন্তরীণ লেনদেন বা অন্তর লেনদেন। এখন এইবার আসো অবচয়ের হিসাব রক্ষণ যখন আমরা করব, দেখো আমি একটু আগে বলেছিলাম আমি সম্পদের যখন অবচয় করি ভাইয়া, তখন কি হয়, একদিকে আমার ব্যয় হয়। তাহলে অবচয় ধার্য হলে একদিকে আমার অবচয় নামক ব্যয় বাড়বে। তো ব্যয় বাড়া মানে মালিকানা সত্ত্ব কমা, আমরা এর আগে আলোচনা করেছি। ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বকে কি করবে? কমাবে। আয় এবং মূলধন মালিকানা সত্ত্বকে বাড়াবে। এটা হিসাব সমীকরণ আমরা শিখে এসেছি। সো অবচয় ডেবিট হবে। আর অবচয়ের বিপরীতে বা সম্পদের বিপরীতে যে হিসাবটা খোলা হয় সেটা হচ্ছে পঞ্জীভূত অবচয়। অর্থাৎ এই পঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করবো। আর পঞ্জীভূত অবচয় মানে হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ মানে এটা সম্পদকে কমায়, সেজন্য সম্পদ হ্রাস। তাহলে অবচয় লিপিবদ্ধ করার জন্য আমাদের জাবেদা কি হয় বলো? অবচয় ডেবিট আর পঞ্জীভূত অবচয় ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা? ব্র্যাকেটে কিন্তু সম্পদের নামটা লিখবা, যে সম্পদ হবে সেই সম্পদের, মনে করো আসবাবপত্র হলে আসবাবপত্র, এখানেও আসবাবপত্র লিখবা। এই যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি, সরঞ্জাম হলে সরঞ্জাম। বুঝতে পেরেছো কিনা বলো? অবচয় জাবেদাটা কি হবে বলো তো? এই আমার কথা শুনতে পাচ্ছ? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত পঞ্জীভূত অবচয় হিসাব অবচয় ক্রেডিট। ক্রেডিট। অবচয় ডেবিট মানে হচ্ছে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব হ্রাস। আর পঞ্জীভূত অবচয় ক্রেডিট মানে হচ্ছে আমাদের সম্পদ হ্রাস, মানে বিপরীত সম্পদ বৃদ্ধি মানে সম্পদ হ্রাস। এবার আসলে যদি অদৃশ্যমান সম্পদ হতো তখন আমাদের জাবেদা কি হতো? অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে আমাদের জাবেদা হবে অবলোপন ডেবিট। আর এক্ষেত্রে আর পঞ্জীভূত অবলোপন হয় না, সরাসরি সম্পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয় সম্পদ হিসাব ক্রেডিট। মনে করো সুনামের অবলোপন হয়েছে, তাহলে আমরা জাবেদা কি দিব বলো? সুনামের অবলোপন ধরো। তো সুনামের অবলোপন হলে, ধরো সুনামের অবলোপনের জন্য জাবেদা কি দিব বলো? অবলোপন হিসাব ডেবিট, আর কি সুনাম হিসাব ক্রেডিট। ক্লিয়ার? একদিকে ব্যয় বৃদ্ধি আরেকদিকে সম্পদ হ্রাস, একই প্রভাব কিন্তু একই, ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস। অবচয়ের ক্ষেত্রে আমরা পঞ্জীভূত অবচয় লিখতেছি, বাট অবলোপনের ক্ষেত্রে বা আমাদের নিঃশেষ খরচের ক্ষেত্রে আমরা সম্পদটাকেই ক্রেডিট করে দেব সরাসরি। এই বুঝছো কিনা তোমরা? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। না বুঝলে বলবা। এবার অবচয়ের দুইটা কারণ, এটা গত বছরের
মেবি এইচএসসি পরীক্ষায় আসছে, নিচের কোনটি অবচয়ের অভ্যন্তরীণ কারণ নয়? এমসিকিউতে আসছে। সো এটা একটু জাস্ট একবার দেখে নিবা। অভ্যন্তরীণ অবচয়ের কারণ দুই রকম, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর একটা হচ্ছে বাহ্যিক কারণ। এখন খেয়াল করো, এই অভ্যন্তরীণ কারণ কি, যেগুলা আসলে স্বাভাবিক এবং প্রকৃতিগত কারণে হয় সেই কারণগুলা। যেমন কি, আমি ব্যবহার করলে ক্ষয়ক্ষতি হবে, অবচয় হবে। আমি যদি আহরণ করি, মনে করো আমি যদি খনিজ তেল নিই, তো সব তেল তো আসবে না, কিছু তেল কি হবে, ক্ষয় হবে, আহরণজনিত ক্ষতি বা নিঃশেষ খরচ। সময়ের কারণে, এটা স্বাভাবিক কারণ, প্রাকৃতিক। মনে করো সময়ের যাইতে যাইতে মানুষ হতে শুরু করে সবকিছুরই কি হয়, একটা ক্ষয় হয়। অবনয়ন, যদি কোনো কারণে মূল্যটা কমে যায়, বা ওটার যে আলাদা যে এটা কি বলবো আমরা, যে স্তর থাকে সেটা যদি কিছুটা কমে যায়, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটা যদি একটু হ্রাস পায়, সেটাকে আমরা অবনয়ন বলবো। তাহলে এগুলো হচ্ছে অবচয়ের অভ্যন্তরীণ কারণ। এমসিকিউতে আসলে এই চারটা জিনিস জাস্ট মাথায় রাখবে, এগুলো অভ্যন্তরীণ কারণ, এর বাইরের গুলো বাহ্যিক কারণ। কথা বুঝছো? তাহলে তাহলে স্বাভাবিক কারণে যেটা হবে, অভ্যন্তরীণ কারণগুলো কোনগুলা, যেগুলো স্বাভাবিক বা প্রাকৃতিক কারণ। বুঝতে পেরেছো কিনা? আর বাহ্যিক কারণটা হচ্ছে যেগুলো আসলে আমাদের এই বাজারের যে কোনো মানে দেশের যে কোনো কি হয়, অস্থিতিশীল অবস্থার কারণে হয়, যেগুলো আসলে প্রাকৃতিক কারণ না সেগুলা। যেমন হচ্ছে সময়ের অতিক্রম। সময়ের অতিক্রমটা আসলে এটা প্রাকৃতিক কারণই বলা যায়, বা অনেক সময় আমরা ওই এটাকে এখানে না দিয়ে না দেওয়া ভালো হতো আর কি, এটা এখানে দেওয়াটা ঠিক ছিল না। অপ্রচলন, অপ্রচলন মানে কি? অপ্রচলন মানে কালের পরিক্রমায়। মনে করো আজ থেকে 90s এর ছেলে মেয়েরা যে ড্রেস আপ পরতো, তোমাদের ড্রেস আপ কিন্তু সেরকম না, তোমরা কিন্তু একটু অন্যরকম ড্রেস আপ পরো। এরপর হচ্ছে দুর্ঘটনা, বুঝতেই পারছো, বাজার দরের স্থায়ী পতন, মার্কেট ভ্যালু যেটা হ্রাস হয় সেটা। এখন অবচয়ের ক্ষেত্রে তিনটা বিষয় বিবেচনা করতে হয়, খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে অনেকবার এসেছে, এইচএসসি তে অনেকবার এসেছে, এখান থেকে এমসিকিউ অনেকবার এসেছে, যেহেতু তোমাদের এমসিকিউটা জানতে হবে। অবচয়ের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় বিবেচনা করি, কি কি? সম্পদের ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আর আয়ুষ্কাল। মাথায় রাখবা কি কি। তাহলে সনাতন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা তিনটা বিষয় বিবেচনা করব, আধুনিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও তিনটা বিষয়, একই জিনিস। তাহলে কি কি মূল্য বিবেচনা করা হয়? তিনটা বিষয় বলো তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বা মোট মূল্য, আর এটা হচ্ছে কাল, আয়ুষ্কাল, ব্যবহারিক জীবনকাল, আর হচ্ছে ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ মূল্য। এখন এই জিনিসগুলা কি আমরা একটু পরে দেখি। সম্পদের মোট মূল্য তো আমরা বুঝতে পেরেছি, সম্পদের সাথে যত খরচ আছে সব যোগ করলে মোট মূল্য পায়। আর ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কাল মানে হচ্ছে এই সম্পদটা আমি যত বছর ব্যবহার করব, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এটাই হচ্ছে এটার আয়ুষ্কাল। একটা সম্পদ তো তুমি সারা জীবন ভাই ব্যবহার করতে পারবা না। একটা মেশিন কিনেছো, সেটা হয়তো সর্বোচ্চ তোমাকে 20 বছর সার্ভিস দিবে, 20 বছর শেষে কিন্তু এটা অকেজো হয়ে যাবে। তো এটাই হচ্ছে জীবনকাল, যতকাল আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর ভগ্নাবশেষ মূল্যটা কি ভাই? এই 20 বছর পরে, ধরো এই যে 2 লাখ টাকা তুমি মনে করো ফটোকপির মেশিন কিনেছো, 20 বছর পরে এই মেশিনটা তো অকেজো হয়ে যাবে। তো অকেজো হয়ে যাওয়ার পর এটাকে তুমি কেজি দরে বিক্রি করে দিবা, বা পুরাতন বা নষ্ট মাল হিসেবে বিক্রি করে দিলে তুমি যদি এখান থেকে 20,000 টাকা পাও, এই টাকাটার নামই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা বর্জ্য মূল্য বা নিঃশেষিত মূল্য, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সরি, যেটাকে আমরা বলি হচ্ছে স্যালভেজ ভ্যালু। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, স্যালভেজ ভ্যালু, এসভি, স্যালভেজ ভ্যালু বা শেষ উদ্ধারকৃত মূল্য, ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্যটা কি, বুঝতে পেরেছো? একটা সম্পদ আমি যতদিন যাবত ব্যবহার করবো, ব্যবহার করা শেষে এটাকে ছুঁড়ে ফেলে দিলে যে মূল্যটা পাবো, মানে এটাকে কেজি দরে বিক্রি করে দিলে যে দামটা পাবো, সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আর আধুনিক অ্যাকাউন্টিং এ আমরা অর্জন মূল্যের পরিবর্তে অবসরযোগ্য মূল্যটা কি করি, বিবেচনা করি, ভগ্নাবশেষ মূল্যটা বিবেচনা করি, অবসর ধার্যের পদ্ধতিটাকে বিবেচনা করি, কোন পদ্ধতিতে আসলে অবসরটা ধরা হয়। সো অবসর ধার্যের ক্ষেত্রে মৌলিক বিষয় বা বিবেচ্য বিষয় কয়টি? যদি প্রশ্নে আসে তিনটি, কি কি ভাই বিবেচ্য? মানে আধুনিক অ্যাকাউন্টিং এ কি মানে এই তিনটার নাম হচ্ছে এই তিনটার নাম ডাকে নাকি? না না না, এখানে একটু পার্থক্য আছে। অবসর ধার্যের পদ্ধতিতে অনেকগুলো আছে, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এখানে পদ্ধতি গুলাকে গুরুত্ব দেওয়া হয় আর কি। আর ভগ্নাবশেষ মূল্য এখানেও আছে, এখানে আছে। এখানে অবসরযোগ্য মূল্যকে গুরুত্ব দেওয়া হয়। অবসরযোগ্য মূল্যটা কি সেটা আমরা একটু পরে জানবো, একটু পরেই জানবো। তো আমরা এটা মূলত আধুনিক অ্যাকাউন্টিং এর এই বিষয়গুলো অ্যাডমিশন টেস্টে বেশি আসে, ইন্টারে এমসিকিউর জন্য আমরা রেখে দিলাম।
এবার দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণে আমরা কি কি শিখবো এই অধ্যায়ে? মূলত অবচয় গণনা কার্যটা শিখবো, এবং বার্ষিক অবচয় কিভাবে নির্ণয় করতে হয়, অবচয়ের তালিকাটা শিখবো, জাবেদা শিখবো, খতিয়ান শিখবো, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো এক এক লাইনের কাজ, এগুলো আমরা নিতে পারবা। এই যে খতিয়ানে আমরা সম্পদের জন্য একটা খতিয়ান করব, অবচয়ের জন্য একটা খতিয়ান করব, আর পুঞ্জীভূত অবচয়ের জন্য খতিয়ান করব। এই খতিয়ানটা আমরা সাধারণত চলমান যে ছকে করব। অনেকে টি ছকেও করে, সমস্যা নাই, চলমান যে ছকে করব বা আধুনিক ছকে করব। সো খতিয়ান যারা করে এসেছো তারা এটা ইজিলি পারবা। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাচ্ছি, অবচয় সংশ্লিষ্ট প্রয়োজনীয় জাবেদা বা দাখিলা। দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানের অবচয়ের সাথে যে সংশ্লিষ্ট জাবেদাগুলো, আমরা যখন একটা সম্পদ ক্রয় করি ভাই, কি জাবেদা হয় আমরা জানি না সবাই? ধরো তুমি মেশিন ক্রয় করলে কি জাবেদা দিবা? মেশিন হিসাব ডেবিট, নগদে কিনলে নগদান ক্রেডিট, চেকে কিনলে ব্যাংক ক্রেডিট, ধারে কিনলে কি হয়? প্রদেয় হিসাব বা সরবরাহকারী ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা? সম্পদের ক্রয়ের জাবেদা পারো? এটা তো এটা তো না পারার কিছু নাই। এখন সম্পদ ক্রয় করলে একদিকে সম্পদ আমাদের হিসাব সম্পদ বাড়ে। ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। না না, ক্রয় না, সম্পদ ডেবিট। মনে করো আসবাবপত্র ক্রয় করা হলো, জাবেদা কি করবা? ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় আসবে না এখানে। ক্রেডিট। হ্যাঁ, তাহলে সম্পদটাকে ডেবিট করব, তাহলে আমাদের সম্পদ ডেবিট মানি এ বৃদ্ধি পাবে। আর অন্যদিকে আমি যদি নগদে কিনি অথবা চেকে কিনি, তাও আমার একটা সম্পদ চলে যাবে, সেজন্য এ হ্রাস পাবে। এখন আমি যদি বাকিতে কিনি তাহলে আমার দায় বাড়বে, তাহলে দায় বৃদ্ধি অনাদায়। পাবে। তো এটা নর্মালি প্রশ্ন যেভাবে আসবে আমরা সেভাবে করবো, প্রবলেম নাই। আর সম্পদের যখন অবচয় ধরা হবে বছর শেষে, অবচয়টা ধরা হবে সবসময় বছর শেষে, মাথায় রাখবে এটা। বছর শেষে যখন এই বছরের অবচয় কাউন্ট করবো, তখন আমাদের কি হবে? অবচয় নামে একটা ব্যয় বাড়বে। তাহলে অবচয়, ওই সম্পদের অবচয় ডেবিট হবে, আর পুঞ্জীভূত অবচয়টা কি হবে? ক্রেডিট হবে। এটা একটু আগে শিখে এসেছে, অবচয় মানে ব্যয় বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব হ্রাস, আর পুঞ্জীভূত অবচয় মানে আমাদের সম্পদকে কমাবে, সম্পদ হ্রাস। ওকে, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি। এরপরে আসো, এখন দেখো এই অবচয়টা তো একটা ব্যয়। যারা আমার সাথে কার্যপত্র ক্লাস করেছো, প্রি ক্লাসই করেছো যারা, বা আমার ইউটিউবে আছে দেখে নিবা, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওই কার্যপত্রে আমরা বলেছি, আমরা সমাপনী দাখিলা শিখেছি না ভাইয়া? সমাপনী দাখিলা, ওই সমাপনী দাখিলে আমরা কি বলেছি? সমাপনী দাখিলায় আমরা বলেছি, তোমাদের মনে থাকার কথা, যে আয় ব্যয়গুলাকে বছর শেষে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়, নামের হিসাবগুলাকে। তো এগুলাকে যদি বন্ধ করি তখন এগুলাকে বিপরীত করতে হয়। সো অবচয়কে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে অবচয় স্বাভাবিকভাবে ডেবিট এখন হয়ে যাবে কি? ক্রেডিট। আর অবচয়টা একটা ব্যয়, এটা আয় বিবরণী ডেবিট পাশে লিখি আমরা ব্যয় হিসাবে, সেজন্য এখানে আয় সারাংশ হিসাব ডেবিট হবে। সো অবচয়টাকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করা মানে হচ্ছে অবচয়টাকে আমরা বন্ধ করে দিব। তো এই তিনটা জাবেদা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানে এই তিনটা জাবেদা 99% অঙ্কে তোমার লাগবে। কত অঙ্কে? 99% অঙ্কে এই তিনটা জাবেদা তোমার লাগবে। কি কি? সম্পদের ক্রয়ের জাবেদা, অবচয়ের জাবেদা, আর অবচয়কে বন্ধ করা জাবেদা। এখন আমাকে একটু কথা বলো তোমরা, এই তিনটা জাবেদাতে কারো কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। না। লজ্জা পাওয়ার কিছু নাই, যদি কোনো কিছু না জানার থাকে অবশ্যই বলবা। ভাই, আমার কাছে ক্লাস করে তোমরা যে এতটা সুবিধা পাবা, আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশের কেউ তোমাদেরকে এভাবে ধরে ধরে পড়াবে না। অনেক বড় বড় টিচার আছে আমার চেয়ে অনেক বড়, মানে আমার চেয়ে বড় বলতে আমার চেয়ে তাদের স্টুডেন্ট অনেক বেশি। সিয়াম তো বিভিন্ন গ্রুপে আছো তাই না? দেখবা যে তোমাদের অ্যাকাউন্টিং এ অনেক গ্রুপ আছে। আমার মতো তোমাদেরকে এইভাবে সময় দিবে না মানুষ। ক্লাব আছে, নিউ কমার্স কোচিং সেন্টার এগুলো আছে। হ্যাঁ, এটা কি আমার চেয়ে বেশি ভালো পড়াবে? আমার মনে হয় না। ওনারা অনেক বড় মানুষ, আমার মনে হয় না। তারপরেও যাই হোক, এর মানে মতোই সময়, হ্যাঁ, আর কি। সময় দিবেন, বলো। কিন্তু দেখা গেছে আমার স্টুডেন্ট আর তাদের স্টুডেন্ট সম্পূর্ণ আলাদা। আমার কাছে ধর 5 জন পড়লে তাদের কাছে পড়ে 500 জন, 100 জন। এই হচ্ছে বিষয় আর কি। সম্পত্তি যখন ক্ষতিতে অথবা লাভে বিক্রি করা হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এটা। এখন এই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ার থাকতে হবে, এটাতে আমাদের একটু প্রবলেম হবে, আমি আগে বলে দিই।
অনেকে এটাকে ইজিলি নিতে পারবে না, সেজন্য আমি একটা টেকনিক তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো এটা জাস্ট মাথায় রাখিও। আমি লেখার জায়গা পাচ্ছি না, আমি বেশি লিখে ফেলছি এখানে। একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি। ধরো এখানে লিখি, ধরো আমি তো কলম আঁকতে জানি না, তারপরে আমি ধরে নিলাম এটা একটা কলম। ধরো এটা একটা কলম, খেয়াল করিও, এটা একটা কলম ধরলাম। হাসার দরকার নেই কারো, এটা জাস্ট কলম হয় নাই, কলমে ধরে নিলাম। এখন এই কলমটার, ধরো আমি টোটাল এটার দাম, ক্রয় মূল্য 10 টাকা। খেয়াল করিও, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ভাই, এভাবে কেউ বুঝাবে না। 10 টাকা, কলমটা তুমি কিনে এনেছো 10 টাকা, এটা পুরা মূল্য। পুরা মূল্য কত? 10 টাকা। বুঝতে পারছো? কারণ 10 টাকার কলম কিনে আনার পর তুমি এতটুকু ব্যবহার করে ফেলছো। ধরো এখানে যতটুকু ব্যবহার করেছো এতটুকুর দাম হচ্ছে 6 টাকা। এতটুকু তুমি ব্যবহার করে ফেলেছো। বুঝতে পেরেছো কিনা আমার কথা? জি ভাই, আর 4 টাকার কালি আছে নাকি কলমে? হ্যাঁ। এখন দেখো, 6 টাকা যখন তুমি ব্যবহার করছো, তোমার অবশিষ্ট বাকি থাকে কত? 4 টাকা। এই যে যতটুকু ব্যবহার করেছো, এটা হচ্ছে, এটা ক্ষয় হয়ে যাচ্ছে, কলমের ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা সম্পদ ব্যবহার করলে সেটা কি হয়? অবচয় হয়। হয়। ধরো প্রথম দিন তুমি এতটুকু কালি ব্যবহার করেছো, এটা একটা অবচয়। পরের দিন এতটুকু, এভাবে ব্যবহার করতে করতে তুমি মনে করো 10 দিন এতটুকু ব্যবহার করছো। এই 10 দিনে যে 6 টাকা ব্যবহার হয়েছে, এটা অবচয় জমা হতে হতে যেটা হয়েছে সেটার নাম কি? অবচয়। পুঞ্জীভূত অবশ্যই। অবচয়। খেয়াল করিও ভাই, এভাবে তোমাকে কেউ শিখাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে পুঞ্জীভূত অবচয় হয়েছে, এখন আমি তোমাকে যদি বলি এই কলমটার বর্তমান মূল্য কত, বলো, তোমরা কি বলবা? ওর মূল্য 4 টাকা এখন। 4 টাকা। এই টাকা হবে। অবশিষ্ট মূল্য বা বর্তমান যে মূল্য, এটার নামই হচ্ছে বহিমূল্য। অনেকে এটাকে পুস্তক মূল্য বলে। পুস্তক মূল্য, খেয়াল করিও। অনেকে এটাকে কি মূল্য বলে? বহিমূল্য বা বই মূল্য অথবা পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য কত? 4 টাকা। বুঝতে পেরেছো কিনা? তাহলে এখান থেকে একটা সূত্র তোমরা বানাবা, নিজের মতো করে অঙ্ক বানাবা। অঙ্ক শেখার দরকার নাই, অঙ্ক তোমাদেরকে টিচার অঙ্ক শিখাবে না, তোমরা শিখাবা। খেয়াল করো কিভাবে। আমি যদি তোমাকে বলি ভাই, এই কলমটার ক্রয় মূল্য বের করো, ক্রয় মূল্য বের করো, তোমাকে ওর মূল্য তো ক্রয় তো মূল্যের অবশ্যই দাম দেওয়া নাই, ক্রয় মূল্যের দাম দেওয়া নাই, কিন্তু তোমাকে কি দিয়ে দিয়েছে? তারা বহিমূল্য দিয়েছে 4 টাকা, অবচয় দিয়েছে 6 টাকা। খেয়াল করিও। তাহলে তারা তোমাকে বহিমূল্য দিচ্ছে 4 টাকা, অবচয় দিয়েছে 6 টাকা, তাহলে ক্রয় মূল্য কত বের পাইছো? 10 টাকা। 10 টাকা। তার মানে ক্রয় মূল্য কিভাবে বের হচ্ছে? আমার এই 4 আর 6 যোগ হয়ে, তার মানে কি হচ্ছে? আমার পুঞ্জীভূত অবচয়ের সাথে বহিমূল্য যোগ করে কি পাচ্ছি আমি? ক্রয় মূল্য পাচ্ছি। সবাই বুঝছো কিনা বিষয়টা? বুঝছি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। এটা বুঝছি। আচ্ছা, এখন তোমাকে যদি তারা বলে, কেউ যদি বলে ভাই এটার বহিমূল্য বের করো, তোমাকে কি বলছে এখন? তোমাকে কিন্তু এখন আর পুঞ্জীভূত অবচয়ের কথা বলে নাই, খেয়াল করো, তোমাকে বলছে বহিমূল্য বের করতে। ভাই যদি বহিমূল্য বের করতে হয়, তোমার কয়টা মূল্য লাগবে? দুটা মূল্য। দুইটা মূল্য তারা দিয়ে দিবে। ধরো তারা তোমাকে এই 10 টাকা দিয়ে দিবে আর 4 টাকা দিয়ে দিবে, তাহলে তোমার বহিমূল্য কত বের হবে? চার 6 টাকা টাকা বের হবে। 6 টাকা তা- 6। তাহলে বহিমূল্য কিভাবে বের হবে বলো? তুমি বলো। এই 10 থেকে ওর তুমি মূল্য 4 কি থেকে করবা? অবচয় বিয়োগ করলে মাইনাস বই করবা। মূল্য দেবে। বুঝছো কিনা? টেকনিকটা বুঝছো কিনা? আচ্ছা, এখন আমার মন চাইছে আমি রং বিরং করে তোমাকে বললাম যে না, আমার বহিমূল্য দরকার নাই, আমার পুঞ্জীভূত অবচয় দরকার। ভাই আমার পুঞ্জীভূত অবচয় বের করবা কিভাবে বলো? ক্রয় মূল্য থেকে বই মূল্য বিয়োগ করে। আমার তো 4 টাকা দরকার, তার মানে আমি কি করব? 10 টাকা থেকে 6 টাকা মাইনাস করবো, তার মানে ক্রয় মূল্য থেকে আমি বহি মূল্য মাইনাস করবো। তাহলে এখানে কয়টা সূত্র আছে? 4টা সূত্র। কয়টা 3টা। সূত্র? ক্রয় মূল্য বের করতে হলে 2টা, পুঞ্জীভূত অবচয় এবং বহি মূল্য যোগ করতে হয়। আর ক্রয় মূল্য ছাড়া বাকি যদি মূল্য বের করতে হয়, পুঞ্জীভূত অবচয় অথবা কি বহি মূল্য, তিনটা সেক্ষেত্রে ক্রয় তিনটা মূল্য থেকে আমরা অপোজিটটাকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার জি, কিনা বুঝতে বলো? পারছি। হ্যাঁ, ক্লিয়ার। মুখে হাত বুঝছি। দিয়ে বলো, এইভাবে তোমরা কখনো শিখছো? এই অবচয় সূত্র কিন্তু অনেকে মুখস্থ করার ভাই, আমি কিন্তু তোমাকে বাস্তবতা দিয়ে বোঝাচ্ছিলাম যে এভাবে কিন্তু তুমি বের করতে পারো। এখন আমরা এটা মুছে দিই, আমি ভাইয়া এটা এভাবে কেউ শিখাইলে তো আপনার কাছে আসতাম না শিখতে। ও, তার মানে সবাই তখন তো সবার। আমরাই বস থাকতাম বলতো। হ্যাঁ, তার মানে তোমরা আমাকে নিজ থেকে ভালোবাসো না, এমনি শুধু শেখার জন্য ভালোবাসো নাকি? না, আচ্ছা। এটা না ঠিক।
আচ্ছা যাই হোক, ভালোবাসলেই হলো, যে কারণে হোক, ভালোবাসাটা চাই সবার। এখন ভাই একটা কথা বলো, আমি যে কলমটা এঁকেছিলাম, একটু খেয়াল করো, আমরা যে কলমটা এঁকে একটু আগে বলেছিলাম, এটার ক্রয় মূল্য ছিল 10 টাকা, খেয়াল করিও, ক্রয় মূল্য ছিল 10 টাকা। এটার পঞ্জীভূত অবচয় ছিল কত? 6 টাকা। আর বহিমূল্য ছিল কয় টাকা? 4 টাকা। সারা জীবনেও ভুলবা না এটা, বুঝছো? কারণ এগুলা ভুলবে না, উদাহরণ দিয়ে বোঝালে ভুলবে না। এখন আমি যদি বলি ভাই আমি কলমটা এখন বিক্রি করতে চাই, বিক্রয় করলাম, এটার বিক্রয় মূল্য দিলাম আমি ধরো 5 টাকা, বলো আমার লাভ হবে না ক্ষতি হবে? কলমের বর্তমান অবস্থা হচ্ছে এই অবস্থায় আছে। এখন কলমটা আমি 5 টাকায় বিক্রি করলে আমার লাভ হবে না ক্ষতি হবে বলো তো? লাভ হবে 1 টাকা। এই তোমরা কি বুঝতেছো? নোমান তুমি বুঝছো? ভাইয়া এটা আরেকবার বলেন, নেট আমি প্রবলেম ছিল, কলমটা বুঝি কিনেছি নাই। কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। আমি কলমটা কিনেছি কত টাকা দিয়ে, আমার সাথে সাথে বলো। 10 10। 10। এটার কতটুকু ব্যবহার করেছি? 6 টাকার। 6 টাকা। এটার বর্তমান দাম আছে কত? 4 টাকা। 4 টাকা। তার মানে আমার ক্রয় মূল্য 10 টাকা, পঞ্জীভূত অবস্থা যতটুকু ব্যবহার করেছি তো এটার দাম হচ্ছে 6 টাকা। তার মানে বর্তমান বাজার মূল্য বা বহিমূল্য বা পুস্তক মূল্য কত টাকা? 4 টাকা। এখন আমি বললাম আমি কলমটা 5 টাকায় বিক্রি করতে চাই, 5 টাকায় বিক্রি করেছি ধরো, তাহলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে আমি সেটা জানতে চাইছি। ভাই লাভ লাভ হবে হয়েছে 1 তো 1 টাকা। আশা বুঝতে পেরেছো কিনা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে এটা। হ্যাঁ, তোমার তোমার তো তুমি অনেকের মনে হতে পারে ভাই আমি তো এটা 10 টাকা দিয়ে কিনেছি, আমার 5 টাকা বিক্রি করলে লাভ কেমনে হয়? ভাই না, তুমি দশ কেন, টাকা দিয়ে আমি তো ভাই কিনেছো, ব্যবহার করছি না আবার, তুমি তাইলে দশ তো টাকা দিয়ে কিনেছো ভাই ঠিক আছে, কিন্তু এটার বর্তমান তোমার দাম আছে কত? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। কারণ তুমি তো 6 টাকার কালি ব্যবহার করে ফেলছো, তুমি কি এখন 10 টাকা হিসাব করলে হবে? তুমি মনে করো একটা ফোন কিনে 3 মাস চালানোর পরে যদি সেটা মেইন দাম চাও তাহলে কি হবে? তোমার তো অবচয় হয়েছে, সেটা তো তোমাকে বাদ দিতেই হবে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারছি আমি যে বিক্রয় মূল্য লিখেছি 5 টাকা, এখান থেকে আমি কার সাথে তুলনা করে লাভ ক্ষতি বের করেছি? বিক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতি বের করতে হলে কার তুলনা করতে হবে? ক্রয় মূল্যের সাথে। মূল্যের না পঞ্জীভূত অবস্থায় না বহি মূল্যের? বই মূল্য বা পুস্তক মূল্যের। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমি বিক্রয় মূল্য থেকে বহি মূল্য বাদ দিব বা পুস্তক মূল্য বাদ দিব, এই বিক্রয় মূল্য থেকে বহি মূল্য বাদ দিব, কারণ এটা হচ্ছে আমার বর্তমান মূল্য, বর্তমান বাজার মূল্য। আমি বিক্রি করেছি 5 টাকা, তার মানে 1 টাকা আমার লাভ। তার মানে বিক্রয় মূল্য যদি বহি মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আমার কি হবে? লাভ হবে। যদি উল্টোটা হতো, ধরো বহিমূল্য আছে 4 টাকা, আমি বিক্রি করেছি কত টাকায়? 3 টাকায়, তখন আমার 1 টাকা কি হতো? ক্ষতি হতো। ক্ষতি। লজ্জাই তো। তার মানে আমরা লাভ ক্ষতি কিভাবে বের করি বলো? বিক্রয় মূল্যের সাথে বহিমূল্যের তুলনা করে। আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি? একটু বলো তো আমাকে। জি ভাই, এ- বুঝতে পারছি। এখন ধরো জি, আমি বুঝতে এই কলমটা নিয়ে কাজ করতেছি, কলমটা আমি বিক্রি করেছি 5 টাকায়, খেয়াল করিও। তাহলে আমার কাছে নগদ টাকা আসবে কত? আমি জাবেদা করবো, সম্পদ বিক্রি হয়ে যাবে না, নগদ আর ডেবিট কত? 5 টাকা। বুঝতে পেরেছো কিনা? আমি এই বিক্রয় করেছি কলমটা 5 টাকায়, তোমরা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে বুঝছি। পারছি। সম্পদ বিক্রয় জাবেদা শিখাচ্ছি, কিন্তু আমি এখন অন্যদিকে যাচ্ছি না, তুমি জাস্ট এটা দিয়ে উদাহরণ দিয়ে সম্পদ বিক্রয় জাবেদা শিখাচ্ছি। আমি বিক্রয় করেছি 5 টাকা। আচ্ছা বলো তো, এটার পঞ্জীভূত, এটার পিছিয়ে আমার পঞ্জীভূত অবচয় হয়েছে কত টাকা? আচ্ছা সেটা বাদ দাও, পঞ্জীভূত অবচয় পরে লিখলাম। আমার অ্যাকচুয়াল সম্পদের ক্রয় মূল্য ছিল কত? মেইন সম্পদের দাম ছিল কত? 10 টাকা। 10 টাকা। আমার কিন্তু প্রতিষ্ঠান থেকে সম্পদ চলে যাবে, ওই সম্পদটা চলে যাবে কত টাকার? 10 টাকা। তাহলে সম্পদ ক্রেডিট হবে কত খেয়াল করিও? 10 টাকা। আমি নগদে পেয়েছি বিক্রয় করে কত টাকা? 5 টাকা। আর এই 5 সম্পদের টাকা। পঞ্জীভূত অবস্থা কত ছিল বলো তো? মানে এই 6 সম্পদের টাকা। 10 টাকা 6 টাকা। ও, তাহলে পঞ্জীভূত অবস্থাটাকে আমরা এখানে ডেবিট করে দিব, পঞ্জীভূত অবস্থায় ডেবিট, একটু খেয়াল করিও, ডেবিট 6 টাকা। এই 3টা লাইন বুঝছো কিনা আগে আমাকে বলো। আমি সম্পদটা কলমটা বিক্রি করেছি এখন কত টাকায়? কলম বিক্রি করেছি আমি 5 টাকায়, 5 টাকা। কিন্তু কলমের দাম ছিল, ক্রয় মূল্য ছিল 10 টাকা, খেয়াল করিও, ক্রয় মূল্য 10 টাকা ছিল।
পঞ্জীভূত অবচয় ছিল আমার 6 টাকা, বহিমূল্য আমি বের করেছি ধরো 4 টাকা। এই হচ্ছে তথ্য। এখন আমি যদি বিক্রয় করে থাকি, বিক্রয়ের জন্য চাবেদা দিলাম, কি দিলাম? 5 টাকায় বিক্রি করেছি ভাই, আমি নগদ টাকা অথবা চেক পেলে ব্যাংকে টাকা পাবো 5 টাকা। আমার যে পঞ্জীভূত অবচয়টা চলে গেছে সেটাকে আমি ক্লোজ করে দিব এখন। এটা 6 টাকা, কারণ সম্পদ তো আমরা বাদ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সম্পদের ক্রয় মূল্য তো ছিল 10 টাকা, সম্পদ মাইনাস করলাম। এখন দেখো ডেবিট ক্রেডিট মিলে কিনা? মিলে না, খেয়াল করো। কারণ ডেবিট পাশে বৃত্তজনিত হয় লাভ 11, ক্রেডিট পাশে হয় 10। তার মানে ক্রেডিট পাশে কম মানে হচ্ছে এই পাশে আরো 1 টাকা আসবে। এই 1 টাকাই হচ্ছে সম্পদ বিক্রয়জনিত মুনাফা, কলম বিক্রয়জনিত লাভ। আর এই বিক্রয়জনিত লাভ আমরা কিভাবে বের করেছি? ক্রেডিট 1 টাকা। কিভাবে বিক্রয় মূল্য বের থেকে করেছি? এই যে বিক্রয় মাইনাস মূল্যের সাথে বহিমূল্য তুলনা করে। বুঝতে পেরেছো কিনা? এই যে 5 থেকে আমরা এখানে কি করেছি, এই 5 থেকে 4 মাইনাস করে 1 পেয়েছি। এটা হচ্ছে জাবেদা। তাহলে সম্পদ বিক্রয়ের জাবেদা কি হয় একটু খেয়াল করো। কি জাবেদা হয়? নগদান ডেবিট, পঞ্জীভূত অবস্থা ডেবিট, সম্পদ ক্রেডিট। যদি মুনাফা হয় তাহলে এটা ক্রেডিট হবে, ক্ষতি হলে ডেবিট হবে। বলো সম্পদ বিক্রয় জাবেদা বুঝছো কিনা? এটাই সবচাইতে কঠিন জাবেদা। সম্পদ বিক্রয় সংক্রান্ত অঙ্ক করতে গেলে এই জাবেদার সম্মুখীন হতে হবে। কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে বা অস্পষ্টতা থাকলে অবশ্যই শেয়ার করো। লজ্জার কিছু নাই না না ভাই, বুঝলে। এটা বুঝতে পারছি। এখন এই কাজটাই ভাই আমাদের এই যে সম্পদ বিক্রয় সংক্রান্ত জাবেদা এখানে করা আছে। তোমরা এখানে দেখলে হয়তো বুঝতে না যে সম্পদটা যখন আমি ক্ষতিতে বিক্রি করতে পারি, মুনাফায়ও বিক্রি করতে পারি ভাই। তো সম্পদ যেভাবেই বিক্রি করি না কেন আমার নগদ টাকা আসবে, তো নগদান ডেবিট। চেকে বিক্রি করলে আমার ব্যাংকে টাকা পারবে, ব্যাংক ডেবিট। ধারে বিক্রি করলে আমার দেনাদার বা ক্রেতা হিসাব বাড়বে, তাহলে সম্পদ ডেবিট হয়। ওই যে পঞ্জীভূত অবস্থায় যেটা ছিল সেটা এখন কি হয়ে যাবে? আগে ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে, একটু আগে দেখালাম। আর যদি সম্পদ বিক্রি করলে আমার ক্ষতি হয় তাহলে ডেবিট হবে, একটু আগে যেটা দেখলাম। সম্পদ বিক্রয় জনিত লাভ হলে সেটা আমার ক্রেডিট হবে, এটা আয়। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, আর ক্ষতি হলে ব্যয়, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, আর ওই সম্পদটা ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা? জি ভাই, মানে ওইটারে আর কি, জি ওইটা দিয়ে ভাই। বুঝাইছেন আর কি হ্যাঁ হ্যাঁ, আমি জাবেদাটা। আলাদা করে নিয়ে বোঝালাম কারণ এখান থেকে বোঝালে হয়তোবা তোমাদের কাছে ঝামেলা লাগতে পারে। দ্যাটস জি আমি একটা ভাই। উদাহরণ দিয়ে বোঝালাম। তো এটা হচ্ছে সম্পদ ক্ষতিতে। ভাই এই চ্যাপ্টারের ম্যাথ কি ছোট না বড়? এটাই এই জাবেদা যা শিখেছি, আর কোনো জাবেদা নাই, অন্য কোনো মানে জাবেদা এই নাই যে এগুলো। এই পাঁচটা আর কি। এই 4-5টাই জাবেদা, এই 5টাও থাকে না। ওই সিয়াম যেহেতু আগে করেছো তুমি বুঝতে পারবা। এর বাইরে আর কোনো জাবেদা আছে ভাই? বলো, ওদেরকে সান্ত্বনা দাও। কই নাই তো, বের হয়ে গেছে। না, ও নাই। 3 জন চলে আসছো তোমরা। সানজিদা আছে মনে হয়, সিয়াম চলে গেছে সম্ভবত। এই কারণে রেকর্ড দিতে চাই না, আমার বিরক্ত লাগে। রেকর্ড করে রেকর্ডটা আপলোড করা খুব কষ্টকর, কিন্তু তোমরা ক্লাসে না থাকলে ভাল লাগে না। এখন কোনো একটা অস্পষ্টতা থাকলে পরে কে বুঝাবে আবার? যাই হোক, লাস্টের জাবেদাটা আমরা একটু দেখবা। সেটা হচ্ছে সম্পদটা যখন ভগ্নাবশেষ মূল্য বিক্রি করা হবে। ওই যে মনে আছে, আমি 10 বছর সম্পদটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে এই সম্পদটা এখন আমি 20,000 টাকা বিক্রি করে দিচ্ছি। তখন আমি নগদ টাকা পাবো, আর সম্পদটা চলে যাবে। এই নগদান ডেবিট সম্পদ ক্রেডিট শেষ। এটা নিয়ে আর তেমন কোনো প্রবলেম হবে না। আমরা অবশ্যই ধার্যের পদ্ধতিগুলো নিয়ে একটু কথা বলি। অবশ্যই আমরা মূলত মাথায় রাখিও অনেক পদ্ধতি আছে অবশ্যই ধার্যের। তো আমাদের গুরুত্বপূর্ণ যে পদ্ধতিগুলা, একটা হচ্ছে মনে করো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি বা সরল রৈখিক পদ্ধতি। কোনো পদ্ধতির কথা না বললে আমরা এই পদ্ধতি ম্যাথ গুলা করবো। এরপরে হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, এই যে এটা এটা আমরা জাস্ট লিখবো ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বা দ্বৈত হ্রাসমান লাগবে না আমাদের, ক্রমহ্রাসমান জের পদ্ধতিটাই আমরা মাথায় রাখবো। এরপর হচ্ছে উৎপাদন একক বা কাজের একক পদ্ধতি, এই 3টা পদ্ধতি। আরেকটা হচ্ছে যান্ত্রিক ঘন্টাহার পদ্ধতি বা মাইল ঘন্টাহার পদ্ধতি, 4টা। আর বর্ষ সংখ্যার সমষ্টি। এই 5টা পদ্ধতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে 99% ম্যাথ, 99% ম্যাথ আসে শুধু সরল রৈখিক আর ক্রমহ্রাসমান থেকে, বাকিগুলা থেকে ম্যাথ খুবই কম। বুঝতে পেরেছো? তার মানে তোমরা ধরেই রাখবা সাধারণ অর্থে এই 2টা জায়গা থেকে ম্যাথ আসবে, 99% শিওর থাকো।
1% আমি হাতে রেখে দিলাম, কারণ যদি ভাই বর্ষ সংখ্যা দিয়ে দিল বা উৎপাদন একক দিয়ে দিল, তখন ওকে বললাম স্যার আপনি যা বলেছেন তার বিপরীতটা ঘটেছে, সো আমি এটা চাচ্ছি না, রিস্ক নেব না, আমি সবগুলাই একটু টাচ করাবো। তো অবসর হ্রাসের পদ্ধতির মধ্যে আমাদের প্রথম পদ্ধতি যেটা বলছি, স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি। এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে কথা বলতে গেলে সময় একটা মাথা মাথা ব্যাপার। যে পদ্ধতিতে প্রতি বছর সমান হারে অবচয় হয়। মনে করো একটা সম্পদ কিনেছো তুমি 1 লাখ টাকা, খেয়াল করিও, এখন এটা 10% অবচয় হলে প্রথম বছর অবচয় কত হবে বলো? 10,000। 1 লাখ টাকা সম্পদের 10% অবচয় হচ্ছে 10,000। দ্বিতীয় বছরে অবচয় হবে 10,000। তৃতীয় বছরেরও অবচয় কত? 10,000। মানে নতুন কোনো সম্পদ কেনার আগ পর্যন্ত এই সম্পদ যতদিন তোমার কাছে প্রতিষ্ঠানে থাকবে, প্রত্যেক বছর অবচয় কি হবে? সমান হবে। বুঝতে পেরেছ? তাহলে যেহেতু এই পদ্ধতিতে অবচয় প্রতি বছর সমান হয়, সরল ভাবে হয়, সেজন্য এই পদ্ধতির নাম সরল রৈখিক পদ্ধতি। যেহেতু অবচয়টা স্থির থাকে, এজন্য অনেকে এটাকে আদর করে কি ডাকে? স্থির কিস্তি পদ্ধতি। তাহলে স্থির কিস্তি পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতিতে কি হয়? প্রত্যেক বছর সম্পদের অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হয়, এবং সবসময় মাথায় রাখবা সেখানে প্রত্যেক বছর অবচয় কি হয়? সমান হয়। এই যে যে পদ্ধতি প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা হয়, সেটাই স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি। বুঝতে পেরেছ? এই পদ্ধতিতে আমাদের 3টা বিষয় বিবেচনা করতে হবে, একটু আগে আলোচনা করেছি। কি কি? সম্পদের অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য বা ক্রয় মূল্য যেটাই বলি। অবচয়যোগ্য মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে একটু পার্থক্য আছে। এরপরে সম্পদটা কত বছর আমরা ব্যবহার করবো, এটাকে আমরা আয়ুষ্কাল বলি। আরেকটা হচ্ছে সম্পদের ভগ্নাবশেষ মূল্য, যেটা মেয়াদ শেষে এটাকে বিক্রয় করে আমরা পাই। এই 3টা মূল্য বিবেচনা করা হয়। এখন আমি বাস্তবতা দিয়ে একটা জিনিস তোমাদেরকে বোঝাই। ধরো বিষয়টা এরকম, কিরকম? ধরো তুমি আজকে একটা সম্পদ কিনেছো। হুম, খেয়াল করো, তুমি 1 লাখ টাকা দিয়ে একটা সম্পদ কিনেছো। তো বলেছে এই সম্পদটা তুমি 5 বছর ব্যবহার করবা। কত বছর ভাই? 5 বছর। এখন এটাও বলেছে 5 বছর পরে এই সম্পদটা তুমি 20,000 টাকা বিক্রি করতে পারবা। এটাকে কি বলে বলো? ভগ্নাবশেষ মূল্য। একটু খেয়াল করো। এখন আমি তোমাকে যদি বলি এই সম্পদের পিছনে তোমার আসলে ব্যয় কত, প্রতি বছরে ব্যয় কত হবে? 3টা তথ্য দিয়েছি। সম্পদ ক্রয় মূল্য কত? 1 লাখ। মানে সম্পদটা তুমি কিনতেছো কত দিয়ে ভাই? 1 লাখ টাকা দিয়ে। 1 লক্ষ। এটা ব্যবহার করতেছো কত বছর? 5 বছর। আর ব্যবহার শেষে পাচ্ছ কত টাকা? 20,000 টাকা। 20,000। এখন তোমাকে যদি বলি এটার পিছনে আমার বছর প্রতি ব্যয় কত হয়, কি করবা তুমি? আচ্ছা আমি এটা বাদ দাও, ধরো ভগ্নাবশেষ মূল্য এটা বাদ। একটা সম্পদ কিনেছো 1 লাখ টাকা, তুমি এটা কত বছর ব্যবহার করতে পারবা? 5 বছর। তাহলে প্রত্যেক বছর এটার পিছনে খরচ হচ্ছে কত? 20,000। এটাই হচ্ছে অবচয়, বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয়টা কিভাবে বের করতে হয়? একটা এক সম্পদকে বছরে ভাই 20,000 কইরা, তাহলে 5 বছরে 1 লাখ। 1 লাখ, কারণ প্রত্যেক বছর এই যে 20,000 করে খরচ হচ্ছে, এটাই হচ্ছে তোমার বার্ষিক অবচয়, যতটুকু ব্যয় হয়ে যাচ্ছে বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয় কিভাবে বের করতে হয়? একটা সম্পদের টোটাল ক্রয় মূল্যকে তার আয়ুষ্কালের মধ্যে বন্টন করার প্রক্রিয়া। সেজন্যই অনেকে বলে অবচয় হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। এটা এমসিকিউতে এসেছে অনেকবার। হুম, এইচএসসি অ্যাডমিশন টেস্ট 2টা জায়গায় এসেছে। অবশ্য হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। এখানে সম্পদের মোট মূল্যকে তার আয়ুষ্কালের মধ্যে ভাগ করে দিতে হয়। তাহলে আমি 5 বছর ব্যবহার করলে আমি 20,000 পাবো। এখন এক্ষেত্রে যদি এইরকম অপশনটা হয়, সম্পদ ক্রয় করেছো কত? 1 লাখ টাকা, ব্যবহার করবা 5 লাখ টাকা, 5 বছর, কিন্তু তুমি ব্যবহার করার পরেও 20,000 টাকা পাবা। সেক্ষেত্রে তোমার বার্ষিক অবচয়টা কত হবে বলো, বলতে পারবা কেউ? দেখো ভাই, আমার কি এই 5 বছরে কি 1 লাখ টাকা পুরাটা ক্ষয় হয়ে যাচ্ছে? তুমি আমাকে বলো, এখানে কি আমার 5 বছরে 1 লাখ টাকা ক্ষয় হচ্ছে কিনা আগে বলো। না না। কত টাকা ক্ষয় হচ্ছে 5 বছরে? 80,000।
80,000। কেন 80,000? কারণ ভাই আমি তো 1,00,000 টাকা সম্পদ কিনলে এটা 5 বছর পরে বিক্রি করে 20,000 টাকা পাচ্ছি। তার মানে আমি তো এখানে 1,00,000 টাকাকে পুরো ব্যয় দেখাতে পারি না, তার মানে আমার ব্যয় দেখাচ্ছি আমি 80,000। আর 80,000 কত বছরের জন্য আমি ব্যয় দেখাচ্ছি? 5 বছর। তাহলে প্রত্যেক বছর কত করে? 16,000 টাকা করে বছর। তার মানে অবসর এখানে আমরা কিভাবে বের করেছি? সম্পদের ক্রয় মূল্য থেকে এই যে ভগ্নাবশেষ মূল্য আছে এটা বাদ দিয়ে দিয়েছি। কারণ এক্ষেত্রে আমার সম্পদের ক্রয় মূল্য আছে কিন্তু ভগ্নাবশেষ মূল্য নাই, সেজন্য এটার উপর আমি অবচয় ধরেছি। কিন্তু যদি কখনো সম্পদের ক্রয় মূল্য থাকে এবং ভগ্নাবশেষ মূল্য থাকে, তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যেই টাকা হয় সেটার উপর অবচয় ধরতে হয়। আর যেই টাকার উপর আমরা অবচয় ধরি সেটার নামই হচ্ছে অবচয়যোগ্য মূল্য, কারণ এই টাকার উপর আমরা অবচয় ধরতে পারতেছি। তো অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করতে হয়? সম্পদের আমার ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব, সেটাই পাবো আমি অবচয়যোগ্য মূল্য। এটাকে বছর বা আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দিলে আমরা বার্ষিক অবচয় পাবো। বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে বার্ষিক অবচয় যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? এই যে দেখো, বার্ষিক অবচয় বের করার সিস্টেম হচ্ছে আমি সম্পদের টোটাল ক্রয় মূল্য থেকে কি করব ভাইয়া, এটার ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিব। তো ভগ্নাবশেষ মূল্য যে বাদ দিয়ে দিব, খেয়াল করিও, এই ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিলে এই যে ক্রয় মূল্য থেকে যে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিচ্ছি এটার নাম কি হয়? অবচয়যোগ্য, সরি, অবচয়যোগ্য মূল্য। বুঝতে পেরেছো? সো অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে আমি এই যে 1,00,000 টাকা সম্পদের উপর থেকে আমি 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়েছি, 80,000 টাকার উপর আমি অবচয় ধরতে পারবো, অবচয়যোগ্য মূল্য। আবার যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে ক্রয় মূল্যটাই হয়ে যাইতো কি? অবচয়যোগ্য মূল্য। কারণ এখানে তো আমার ভগ্নাবশেষ মূল্য নাই। সো বার্ষিক অবচয় কিভাবে বের করতে হয়? দুইটা সূত্র অনেকে লিখে, একটা কেউ কি লেখে, বার্ষিক অবচয় সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। অনেকে কি লেখে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে কি লেখে? অবচয় যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। বুঝতে পেরেছো কিনা বলো? মানে ভাই বুঝি নাই, ইয়াতে কি লিখবো? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে টাকাটা থাকে সেটার নাম কি? হ্যালো, অবচয়যোগ্য মূল্য। হ্যাঁ, সেটার নামই অবচয়যোগ্য মূল্য, মানে যেটার উপর তুমি অবচয় ধরবা। সোজা কথা হচ্ছে এটা। সো তুমি এই ক্রয় মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য না লিখে কি লিখতে পারা? কি লিখতে পারো? অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। ঠিক আছে? জি ভাই। এখন দেখো আমরা একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আরো। এখানে বলছে একটা যন্ত্রপাতির ক্রয় মূল্য 43,000, ভগ্নাবশেষ মূল্য কত? 3,000। এখন আমাকে বলো অবচয়যোগ্য মূল্য কত এখানে? অবচয়যোগ্য মূল্য কত? কোনটা? অঙ্ক দেখতে পাচ্ছ না? জি জি ভাই। এখানে অবচয়যোগ্য মূল্য কত? 40,000। কারণ ভাই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা যেটা পাই সেটা অবচয়যোগ্য মূল্য। 40,000কে আমরা কত দিয়ে ভাগ করব? 5। 5 দিয়ে। তাহলে বার্ষিক অবচয় কত আসবে? 8,000। এই যে, 8,000। অর্থাৎ আমরা অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে পারি, অথবা কি লিখতে পারি, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, একই কথা, আলাদা কিছু না তো। বুঝতে পেরেছো কিনা? জি ভাই। তোমাদের, তোমরা কথা বলো কথা বলো। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো, যদি অনেক সময় আমাদের অবচয়ের হার বের করতে বলে, কি হার বা পার্সেন্টেজ, তো এটার একটা ইজি নিয়ম আছে। ইজি নিয়ম কি? ইজি নিয়ম হচ্ছে আমাদের এখানে আয়ুষ্কাল কত বছর? 5 বছর। জাস্ট 100কে এই 5 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত আসবে? 20। এটার সাথে পার্সেন্টেজ লিখবা, 20%। মানে ভাই, যত বছর থাকবে অত সাথে 100 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 100কে তত দিয়ে ভাগ করবা। যদি 10 বছর হতো এখানে তাহলে 100 আয়ুষ্কাল, সাথে 10। তাহলে 10% হতো অবচয়। যদি 20 বছর হতো তাহলে অবচয় হতো কত পার্সেন্ট? 100 সাথে 20। 5%। বুঝতে পেরেছো কিনা? তার মানে অবচয়ের হার বের করার সিস্টেম হচ্ছে 100কে আমরা কি করব, আয়ুষ্কাল দ্বারা ভাগ করে পার্সেন্টেজ করব। শেষ। জি ভাই। এখন তোমরা বলো এখানে কোনো প্রবলেম বা কোনো বিষয় পেয়েছে? এই সরলরৈখিক পদ্ধতি অবচয় শেষ, কিন্তু তোমাদের অবচয় কিন্তু শেষ, সরলরৈখিক পদ্ধতির অবচয় শেষ।
আমি বিষয়টা একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। সরলরৈখিক পদ্ধতি তোমরা ক্লিয়ার তো নাকি? জি ভাই, সূত্র তো ওইটাই না? ওইটাই। ভাইয়া এখন ক্লিয়ার, তবে ম্যাথ করতে লাগলে একটু সমস্যা হবেই। এই তো ম্যাথ আমরা করতেছি এখন, দিনাজপুর বোর্ড 2019 সালের ম্যাথটা করাচ্ছি। হ্যাঁ, তো দিনাজপুর বোর্ড 2019 সালের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রশ্নটা একটু পড়ো। একটা মেসার্স পারিয়া এন্টারপ্রাইজ 2018 সালের 1 জানুয়ারি তারিখে 3 লাখ টাকা মূল্যের একটা মেশিন আমদানি করলো। এই মেশিনের আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে 28,000 এবং 20,000 পরিশোধ করা হয়। মেশিনটি 1 মার্চ তারিখে 15,000 টাকা ব্যয় করে কি করা হয়? সংস্থাপন করা হয়। মেশিনের সম্ভাব্য আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 60,000 টাকা। এখন তোমাকে প্রথম প্রশ্ন বলছে আমদানিকৃত মেশিনের মোট ক্রয় মূল্য কত? বলো তো, তোমরাই বলো ক্রয় মূল্য কত হবে? ভাইয়া সবগুলা যোগ করে যত অতই। হ্যাঁ, কত? আমি শুনতে চাই। আমি মেশিন কিনেছি 3 লাখ টাকা, এটার আমদানি শুল্ক হচ্ছে 28,000, জাহাজ ভাড়া কত? 20,000, এরপরে এটা সংস্থাপন ব্যয় কত? 15,000। তাহলে কত হয় মেশিনের ক্রয় মূল্য? 3 লক্ষ 28, 20, 48, 48-এর 5 কত? 63। বুঝতে পেরেছো মেশিনের ক্রয় মূল্য 3,63,000। জি। কে কে বুঝছো এটা? বুঝছো তো? জি ভাই, বুঝতে পারছি, এই যে ওই দেখো, সবগুলা যোগ ইয়া। এই যে দেখো অ্যান্সার, অ্যান্সারটা দেখে নাও, দেখে আমাকে। বুঝতে পারছো বিষয়টা? জি বলো। ভাই। তাহলে আমি যা বুঝাইছি এর বাইরে কিছু কিন্তু পাবা না। এখন দেখো, আমরা যদি এই এই অঙ্কের বার্ষিক অবচয় বের করতে চাই তাহলে আমাদের মোট মূল্য কত পেয়েছি ভাই? 3,63,000। এখান থেকে কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্য। কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্য। দেখি তোমরা অবস্থাটা বের করো তো, 1 বছরের অবস্থাটা বের করে আমাকে একটু জানাও। 1 মিনিট সময় দিলাম, আমি জাস্ট 2 মিনিট সময় দিলাম, এখান থেকে বার্ষিক অবস্থাটা বের করে জানাও। ভাই, এই 3,63,000 থেকে 60,000 টাকা মাইনাস করব, যেটা
এই বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই। অবসর করছো তোমরা? বের করছো? ভাই, তিন আ- লক্ষ 63,000 থেকে 60,000 টাকা বাদ না? হ্যাঁ, ভগ্নাবশেষ মূল্যটা বাদ দাও, 60,000 বাদ দাও, বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করো বছর, তাহলে 3,03,000 হবে, তাই না? 3,03,000-কে তুমি 5 বছর দিয়ে ভাগ করো, বার্ষিক অবসর পাবা। দেখাচ্ছি, এই যে বার্ষিক অবসর দেখো 60,600 টাকা হয়। কত। 60,600 টাকা। 60,600, একটু খেয়াল করিও, এখানে একটু ব্যাপার আছে। 60,600, এটা হ্যাঁ, বার্ষিক অবসর মানে কয় বছরের অবসর? 5 বছরের। 5 বছরের না তো, 5 বছর দিয়ে ভাগ করে তুমি 1 বছরের অবসর পাইছো, বুঝো নাই? ও 5 বছরের আচ্ছা, তো ধরো হ্যাঁ ধরো তোমার বুঝতে পারছি। পুরো টাকাটাই তোমার খরচ, 5 বছরের খরচ হচ্ছে 3,03,000, খেয়াল করবা, 5 বছরে 3,03,000, কিন্তু তোমার 1 বছরে খরচ কত? এই 3,03,000-কে তুমি 5 দিয়ে ভাগ করবা, 1 বছরের খরচ পাবা, বুঝছো কিনা? 1 বছর মানে কত মাস? জি ভাইয়া, বুঝতে পারছি তাহলে এবার। 1 বছরের অবসর তুমি বের করছো কত? 60,000, ধরো কত? 12 মাস, সে কারণে 600। 12। এখন এটাকে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, কয় মাসের অবসর পাবা? 1 মাসের। এখন এই অঙ্কে আমরা কয় মাসের অবসর ধরবো সেটার জন্য একটা ডেট বলা আছে। মেশিনটা কখন থেকে তুমি ব্যবহার করো সেটার একটা ডেট দিয়ে দিছি। মেশিন তুমি 1লা জানুয়ারিতে কিনেছো, সমস্যা নাই, কিন্তু মেশিনটা তুমি ব্যবহার করেছো 1লা মার্চ থেকে। কিভাবে বুঝলা? কারণ এই মেশিনটা জানুয়ারি মাসে আনার পরেও তুমি এটা ব্যবহার শুরু করো নাই। তো একটা মেশিন যদি তুমি কিনে এনে প্রতিষ্ঠানে রেখে দাও, তাহলে কি এটার অবসর হবে? হবে না। অবসর কখন হবে? যখন এটাকে ব্যবহার করো। সংস্থাপন করবা, অর্থাৎ যখন মেশিনকে ব্যবহার করবো পয়লা তখন মার্চ হবে। তারিখ থেকে তুমি 15,000 টাকা সংস্থাপন করছো, তখন থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে। এখন তুমি একটা লাইট দোকান থেকে কিনে এনে, দোকান থেকে একটা লাইট কিনে এনে খেয়াল করিও, তুমি রেখে দিয়েছো, প্যাকেট খোলো নাই, তাহলে এটার কি অবশ্যই হচ্ছে? হচ্ছে না। তাহলে অবশ্যই হবে কখন? যখন এটাকে না, তুমি অবসর হচ্ছে না। তুমি ফোল্ডারে লাগাবা, যখন তখন ব্যবহার থেকে। করবো তখন। হ্যাঁ, তার মানে এই মেশিনটা আমরা 1লা জানুয়ারি থেকে কিনলে, এখন স্টুডেন্টরা ভুল করবে কোন জায়গায়? ওরা ভুল করবে, ওরা 1লা জানুয়ারি থেকে ধরে, ওরা ওই যে তোমরা যেটা করছো 1 বছর 5 দিয়ে ভাগ করছো করে 60,600 টাকা পেয়েছে না, এটাকেই তারা বার্ষিক অবসর ধরবে। বার্ষিক অবসর এটা ঠিক আছে, কিন্তু এই অঙ্কে তো আমি 1 বছরের অবসর নিতে পারতেছি না, কারণ আমি মেশিনটা ব্যবহার করতেছি 1লা মার্চ থেকে। তো মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আসলে, 31শে ডিসেম্বর পর্যন্ত আসলে আমাদের 10 মাস হয়, কারণ জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস তো আমি এটা ব্যবহার করি নাই। তো 10 মাসের অবসর যদি বের করতে চাই, তাহলে আমি এটাকে 60,600-কে কত দিয়ে করলাম? 12 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করলাম, তাহলে আসবে 50,500। তাহলে 2018 সালে আমরা 10 মাসের অবসর ধরবো। বুঝতে পেরেছো কিনা? বলো, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে এখন ভাই, তো মানে যখন থেকে আমরা ব্যবহার করা শুরু করব তখন থেকে আমরা তখন হিসাব থেকে। করব। আচ্ছা, এখন একটা বিষয় আমি তোমাকে বলি, 2018 সালে এই মেশিনটা তোমার প্রতিষ্ঠানে থাকবে না, বলো? 18 সালে থাকবে কিনা? তো 18 সালে এটার অবসর কত ধরছো? 50,500। কেন 50,500? কারণ তুমি এখানে 1লা মার্চ থেকে অবসর ধরছো, খেয়াল করিও। এখন দুই মানে হাজার ভাই, উনিশ সাল যখন থেকে আমরা ব্যবহার করা শুরু করব তখন থেকে তখন হিসাব থেকে করব। অবসর। এখন খেয়াল করো, 2019 সালে যদি তোমাকে অবসর ধরতে বলে, বলো তো কত টাকা অবসর হবে? তখন কিন্তু অবসর হবে ভাই 60,600। 19 সালের অবসর মানে পরের বছর, প্রত্যেক বছর তো সমান হারে অবসর হবে। এখন আমাকে যুক্তি দাও কেন 60,600 হবে? কারণ ভাই, 18 সালে তুমি কারণ মাস এটা থেকে তাহলে 12 মাসে করবো, সে কারণে। 18 সালে না তুমি এটা মাস থেকে ব্যবহার করছো, কিন্তু 19 সালে তো এটা জানুয়ারি থেকে তোমার প্রতিষ্ঠানে আছে, তাহলে সেক্ষেত্রে তো তোমার ওই 1 বছরের হ্যাঁ। অবসরই হবে 60,600, বুঝছো কিনা? কারণ সেক্ষেত্রে তো তোমার মেশিনের যে আমাদের এই যে 3,63,000 থেকে 60 মাইনাস করে আমরা যে 3,03,000 পেয়েছি, এটার উপর সরাসরি 5 দিয়ে ভাগ করলে আমরা 1 বছরের অবসর পাবো। সেক্ষেত্রে কিন্তু আমার জানুয়ারি মাস থেকেই প্রতিষ্ঠানে আছে প্রতিষ্ঠান। আবার 2020 সালে যদি তুমি অবসর ধরো, তাও কত ধরবা? 60,600। 2021 সালের অবসর কত হবে? তাও 60,600, বুঝছো কিনা আমার কথাটা? জি। হ্যাঁ, বুঝতে পারছি। তবে ওখানে যত মাস উল্লেখ থাকবে ওই মাসটা ওখানে দেয়া লাগবে। যেমন হ্যাঁ, এখানে 10 মাস দেওয়া আছে, সে কারণে এখানে
কারণ 50,000 এখানে মেশিনটা তুমি 880 18 সালে মনে রাখবা, তুমি নিজেকে একজন ব্যবসায়ী ভাবা। তুমি ধরো এই মনে করো এখন 25 সালে ভাইয়া তুমি প্রতিটা অঙ্কটা কি 5 বছর দেওয়া থাকবে? না, 5 বছর তো এটা মানে তো কোনো 5 ফিক্স ভাগ কিছু না। দেওয়া লাগবে? 5 বছর থাকতে পারে, 7 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, 4 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে। কথা বুঝছো কিনা? এখন এই জায়গায় আমাদের হ্যাঁ, বুঝতে প্রবলেম। পেরেছি। এখন তোমাকে যদি বলে 2018 সালের অবচয় পূর্বক জাবেদা দাখিলা, তো 2018 সালে মেশিন কিনেছো কিনা বলো তো? তাহলে মেশিন ক্রয়ের জন্য একটা জাবেদা হবে। হ্যাঁ, আমরা জাবেদা কয়টা হবে জানি তো? তো মেশিন ক্রয়ের জন্য একটা জাবেদা হবে, খেয়াল করো। তিনটা। মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, 3,48,000। কারণ মেশিনটা সংস্থাপন করছি আমি মাসের 1 তারিখে, তাও একই ভাই জাবেদা। পাশে লেখা লাগবে না ওই যে ব্যাখ্যা মেশিন হ্যাঁ হ্যাঁ, ক্রয়? ব্যাখ্যা লিখবা, ব্যাখ্যা তো অবশ্যই লিখবো, আমি এখানে দেই নেই আর কি। খেয়াল করো, মাসের 1 তারিখে কি লিখছো? ওই যে মেশিন সংস্থাপন করছো আরো 15,000 টাকা দিয়ে, তাও একই জাবেদা, মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। এখানে কেন সংস্থাপনের জন্য আলাদা জাবেদা দিলাম? কারণ সংস্থাপন করেছি আমরা মাসে, সেজন্য মাস লিখেছি। না হলে কিন্তু জানুয়ারি 1 দিয়েই একটা জাবেদায় পুরো 3,63,000 লিখতাম। কথা বলছো কিনা? এখন আমি জাস্ট আলাদা আলাদা লিখছি। জি। এবার 2018 সালে অবসর হয়েছে কত বলো? 10 মাসের অবসর কত হলো? 50,500। তো অবসরের জন্য আমরা দুইটা জাবেদা দিব। কয়টা জাবেদা? দুইটা জাবেদা। একটা হচ্ছে অবসর ডেবিট, পঞ্জীভূত অবসর ক্রেডিট। কত টাকা? 50,500, 50,500 টাকা। আর অবসরটাকে বছর শেষে বন্ধ করে দিতে হবে। এই যে অবসর ডেবিটে ছিল যা, এটাকে ক্রেডিট করে দিব। আর আয় সারাংশ বা আয় বিবরণীকে ডেবিট করে দিব। তাহলে সবসময় মাথায় রাখবা, সম্পদ ক্রয়ের জন্য কয়টা জাবেদা হবে? একটা জাবেদা। আর অবসরের জন্য কয়টা জাবেদা? দুইটা। একটা হচ্ছে অবসর ধার্য করার জন্য, আর একটা হচ্ছে অবসর বন্ধ করার জন্য। জাবেদা শেষ। দেখো, নতুন কোন জাবেদা কিন্তু আমরা শিখিনি। আমরা এই যে আগে যে জাবেদাটার কথা বলে আসছি, এই যে দেখো, আমরা যা যা বলে আসছি সেটাই। আমরা কি বলে আসছি মনে আছে? আমরা বলেছি এই যে সম্পদ ক্রয়ের জন্য কয়টা জাবেদা হবে? একটা জাবেদা, সম্পদ ডেবিট, নগদান ক্রেডিট। অবসরের জন্য দুইটা জাবেদা, একটা হচ্ছে অবসর ধার্য করার জন্য, আর একটা হচ্ছে অবসর বন্ধ করার জন্য। এই জাবেদাটাই দিলাম, এই তিনটা জাবেদা দিছি। এখন সম্পদ যেহেতু এই দিন ক্রয় করা হয়েছে, সংস্থাপন করা হয়েছে এর 2 মাস পর, সেজন্য এই জাবেদাটাকে আমরা 2 বার দিলাম আর কি, অন্য কিছু না। তাই বলো, জাবেদাতে কোনো প্রবলেম আছে কিনা? এই যে জাবেদা আমরা করলাম, এখানে এই জাবেদা গুলাতে কোনো সমস্যা আছে কিনা বলো। আর মনে রাখবা, সম্পদ যেই তারিখে কেনা হবে বা সংস্থাপন যেই তারিখে কেনা হবে সেই তারিখে আমরা তার জাবেদা দিব। আর অবসরের জাবেদা হবে বছর শেষে, তার মানে ডিসেম্বর 31 তারিখ। আর সমাপনী দাখিলা হবে বছর শেষে, আমরা জানি। এ হলো জাবেদা। বুঝছো কিনা? জি ভাই। এবার নাম্বার প্রশ্নে তোমাকে বলেছে, জাস্ট খেয়াল করো, অবসর হিসাব এবং পঞ্জীভূত অবসর হিসাব। হিসাব মানে কি ভাই? খতিয়ান। তো অবসর হিসাব মানে হচ্ছে যেখানে যেখানে অবসর হয়। তো 2018 সালে বলছে, তো 18 সালে একটা খতিয়ান করো। 2018 সালে তুমি খতিয়ান করো। খতিয়ান করলে উপরে হবে অবসর হিসাব। তো অবসর হিসাবের খতিয়ান হচ্ছে প্রতিষ্ঠানের নাম, অবসর হিসাব, হিসাবের কোড নাম্বার লিখলা। খতিয়ান হবে চলমান দৃশ্যকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট সেট, ক্রেডিট সেট, আমরা জানি। এখন অবসয় দেখো, অবসয় কোথায় আছে? জাবেদার কোথায় আছে বলো তো? কয় জায়গায় আছে অবসয়? অবসর খতিয়ান করতেছো, তাহলে অবসর জাবেদার কোথায় কোথায় আছে দেখো তো। অবসর জাবেদার আছে এই যে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। অবসর কোথায় আছে জাবেদার? ডেবিটে। কত টাকা? 50,500। তুমি টাকাটা 50,500। খতিয়ানের ডেবিটে লিখবা। জাবেদা যেহেতু অবসর ডেবিট, খতিয়ানের টাকাটা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। দেখো, খতিয়ানের টাকাটা ডেবিট টাকার ঘরে লিখলাম। বুঝতে পেরেছো কিনা? জি খতিয়ানের ভাই। টাকাটা কোথায় লিখলাম? ডেবিটে। ডেবিট। আর প্রথমটা যেহেতু ডেবিটে লিখছি, টাকাটা ডেবিট সাইডে চলে যাবে। এবার দেখো, অবসর আবার কোথায় আছে? এটা নিচেই আছে অবসর, ডিসেম্বর 31 তারিখে আবার আছে। তবে অবসর এবার আছে কোথায়? ক্রেডিটে। কত টাকা? 50,500। এবার অবসরটাকে তুমি আবার ক্রেডিটে লিখো, 50,500 লিখছো। এখন প্রথম যে অবসর লিখছো, এই অবসর যে ডেবিট আছে তার বিপরীতে কি লেখা আছে? পঞ্জীভূত পঞ্জীবিত। অবসর। তাহলে তুমি খতিয়ানের বিপরীত দাখিলা, বিবরণের বিপরীতটা লেখো, পঞ্জীভূত অবসর। এরপরে পরের যে অবসর আছে ক্রেডিটে, তার বিপরীত দাখিলা কি আছে? আয় বিবরণী। তুমি এখানে আয় বিবরণী লিখো। এখন প্রথমে ডেবিটে বসাতে আমরা ডেবিট ছেড়ে নিয়ে গেছি, পরে যখন ক্রেডিটে বসবে আমরা তো জানি ডেবিটে আর ক্রেডিটে কি হবে? মাইনাস। তাহলে 50,500 থেকে 50,000 মাইনাস
500 মাইনাস গেলে ব্যালেন্স নাই। অবসরে সবসময় ব্যালেন্স ক্লোজ হয়ে যাবে, কারণ অবসরটাকে আমরা বন্ধ করে দিই, যার কারণে অবসরের জেড সবসময় শূন্য হবে। বুঝতে পেরেছো অবসর খতিয়ান? খতিয়ানে কোনো প্রবলেম আছে বলো, যাবে না দেখে দেখে করে ফেলবো। এবার পরবর্তী যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটা আমরা হচ্ছে খতিয়ান করতে অনেক সময় লাগে, সেটাই ফেলি, এটাই সমস্যা। না, খতিয়ান এটাতে বেশি সময় লাগবে না, প্রশ্ন তো বেশি বড় দিবে না। কথা বলছো, প্রশ্ন দিবে মোটামুটি মাঝারি সাইজের প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন। বোর্ড প্রশ্নগুলা দেখো না, আমি কেন এখন বোর্ড প্রশ্ন করাচ্ছি, কারণ বোর্ড প্রশ্নগুলা বেশি আসবে। এখন এরপরে গতে বলছে তোমাকে পঞ্জীভূত আমাদের অবস্থা। কোশ্চেন তো অনেক হার্ড হবে সবাই বলছে। আরে না, পঞ্জীভূত অবস্থার খতিয়ান করতে বলছে, তো পঞ্জীভূত অবস্থার খতিয়ান করবা সেম। এখন বলো, পঞ্জীভূত অবস্থা হিসাব লিখবা, লিখে আবার তারিখ বিবরণ, জাবেদা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জেড, ক্রেডিট জেড। হ্যাঁ, এখন আসো পঞ্জীভূত অবস্থা জাবেদা কোথায় আছে, কোন জায়গায় আছে? এই যে ডিসেম্বর 31 তারিখে ক্রেডিটে আছে, আর বিপরীতে আছে অবসর হিসাব। তাহলে ডিসেম্বর 31 তারিখে আমরা পঞ্জীভূত অবস্থা কি লিখবো? টাকা কোথায় লিখবো? ক্রেডিটে। আর বিপরীতে লিখবো বিবরণে করে অবসর হিসাব ডিসেম্বর 31 তারিখে। টাকা যেহেতু ক্রেডিটে বসেছে চলে যাবে ক্রেডিট সাইডে, যেহেতু 1 বছরে করতে বলেছে আর কোনো ঝামেলা নাই, শেষ। বলো, এই অঙ্কটা করার পর, সরলরৈখিক পদ্ধতিতে এই অঙ্কটা করার পর বুঝতে পেরেছো কিনা প্রশ্ন সহজ না কঠিন? ভাই সহজই তো। হ্যাঁ, সহজই। তো আজকে আমরা প্রথম ক্লাসে সরলরৈখিক পদ্ধতি করলাম এবং একটা অঙ্ক, এটা সংক্রান্ত একটা অঙ্ক করলাম যে আমাদের কি কি করতে হয়। হ্যাঁ, খুবই সহজ একটা অঙ্ক। এরপরে ভাই দেখো, আরো কয়টা পদ্ধতি আছে? আর দুইটা? হুম, এই পরেরটাও একই রকম ভাবে, খেয়াল করো। এটা তোমাদের বাড়ির কাজ, স্ক্রিনশট দিয়ে রাখো। সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016, এটা এসএস দিয়ে রাখো। দিয়েছো? এটার একটু ঘটা থামেন আমি ভাইয়া। করাবো, ঘটা আমি করাবো, আর ঘটা তোমরা করবা। হ্যাঁ, সরলরৈখিক আচ্ছা, পদ্ধতির অঙ্ক। ওকে, এরপরে দেখো